নমস্কার, আপনারা শুনছেন করকা করছি ইন্ডিয়া। বাংলা চলচ্চিত্রের ইতিহাসে এমন কিছু মানুষ আছেন যাদের জীবন একটি যুগের নাম, আর যাদের মৃত্যু কেবল শারীরিক প্রস্থান। তারা চলে যান, অথচ থেকে যান মানুষের স্মৃতিতে, অনুভবে, ভালোবাসায়। আজও টেলিভিশনের পর্দায় তাঁর হাসি মাখা মুখটি ভেসে উঠলে অজান্তেই বহু বাঙালির ঠোঁটে ফুটে ওঠে এক চিলতে হাসি। আজও তাঁর সংলাপ, তাঁর দৃষ্টি, তাঁর রোমান্টিকতা আমাদের ফিরিয়ে নিয়ে যায় এক অন্য সময়ে। উত্তম কুমার স্পেশাল পর্বের আজকের কাহিনী। তিনি শুধু একজন অভিনেতা ছিলেন না, তিনি ছিলেন বাঙালির আবেগ, বাঙালির প্রেমের ভাষা, বাঙালির স্বপ্নের প্রতিচ্ছবি। তিনি মহানায়ক উত্তম কুমার। লেখক সমরেশ মজুমদার একসময় লিখেছিলেন, মৃত্যু তাকে বাঁচিয়ে রাখবে যতদিন বাংলা চলচ্চিত্র থাকবে। কেন তিনি এমন কথা বলেছিলেন? কেন মৃত্যুর এত বছর পরেও উত্তম কুমার সমানভাবে প্রাসঙ্গিক? আজকের পর্বে আমরা ফিরে দেখব সেই কথাগুলোই। সমরেশ মজুমদার স্মরণ করছেন তাঁর তরুণ বয়সের দিনগুলো। সবার উপরে ছবিটি দেখে গভীর রাতে বাড়ি ফিরছেন তিনি, অথচ আশ্চর্যের বিষয়, তাঁর মন জুড়ে তখন উত্তম কুমার নন, বরং সুচিত্রা সেন। তাঁর হাসি, তাঁর চাহনি, তাঁর ব্যক্তিত্ব। সেই সময় উত্তম কুমারকে আলাদা করে নায়ক বলে মনে হয়নি তাঁর। আর এখানেই লুকিয়ে রয়েছে মহানায়কের সবচেয়ে বড় সাফল্য। কারণ উত্তম কুমার কখনো নিজেকে দর্শকের নাগালের বাইরে নিয়ে যাননি। তাকে মনে হতো নিজের বাড়ির ছেলে, পাশের বাড়ির ভাই, যাকে সহজেই বলা যায়, শোনো ভাই, লাইব্রেরি থেকে একটা বই এনে দেবে। তার কথা বলার ভঙ্গি, বিনয়, বয়স্কদের প্রতি শ্রদ্ধা, সব কিছুই ছিল অত্যন্ত পরিচিত, অত্যন্ত আপন। এই কারণেই তিনি ধীরে ধীরে বাঙালির অন্দরমহলের মানুষ হয়ে উঠেছিলেন। অগ্নিপরীক্ষা, সাগরিকা, চাওয়া পাওয়া, একটি রাত, প্রতিটি ছবির মাধ্যমে তিনি হয়ে উঠেছিলেন বাঙালি নারীর স্বপ্নের মানুষ, আবার একই সঙ্গে পরিবারের একজন সদস্য। অন্যদিকে সৌমিত্র চট্টোপাধ্যায় ছিলেন অসাধারণ অভিনেতা, অত্যন্ত স্বাভাবিক ও বুদ্ধিদীপ্ত ব্যক্তিত্বের অধিকারী। কিন্তু তাকে যেন মনে হতো অন্য পাড়ার ছেলে। কিন্তু উত্তম কুমার, তিনি ছিলেন আমাদেরই মানুষ। 74.5-এর উত্তম কুমারকে দেখে কেউই হয়তো বুঝতে পারেননি যে ভবিষ্যতে তিনি বাংলা চলচ্চিত্রের ইতিহাসে কিংবদন্তি হয়ে উঠবেন। প্রথম দিকে তিনি ধীরে ধীরে নিজেকে গড়ে তুলেছিলেন। নিজস্ব হাসি, নিজস্ব সংলাপ বলার ভঙ্গি, ধুতি পাঞ্জাবিতে যেমন স্বচ্ছন্দ, তেমনি আধুনিক পোশাকেও সমান আকর্ষণীয়। কিন্তু তিনি শুধু রোমান্টিক নায়ক হয়ে থাকতে চাননি। তিনি নিজেকে ভাঙতে শুরু করলেন। খোকাবাবুর প্রত্যাবর্তনের ব্যর্থতা তাকে দমিয়ে রাখতে পারেনি। এরপর একে একে এলো বিচারক, মরুতীর্থ হিংলাজ, অগ্নিশ্বর।
এই ছবিগুলোতে আমরা এক সম্পূর্ণ ভিন্ন উত্তম কুমারকে দেখতে পাই। এখানে তিনি শুধু নায়ক নন, তিনি একজন শক্তিশালী অভিনেতা, একজন শিল্পী যিনি পর্দায় উপস্থিত থাকলে দর্শকের চোখ অন্য কোথাও সরে যেতে পারে না। অভিনেতা থেকে কিংবদন্তি। তারপর এলো আরও এক বিস্ময়কর অধ্যায়, চিড়িয়াখানা স্ত্রী সন্ন্যাসী রাজা। প্রতিটি ছবিতে তিনি যেন অভিনয় নিয়ে খেলেছেন। মনে হয়েছে চরিত্রগুলো তার কাছে অত্যন্ত সহজ, অথচ দর্শকের কাছে তা এক অনন্য অভিজ্ঞতা। এই কারণেই সত্যজিৎ রায়ের পক্ষে তাকে নায়ক ছবির জন্য বেছে নেওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না। নায়ক শুধু একটি চলচ্চিত্র নয়, এটি যেন উত্তম কুমারের শিল্পী জীবনের প্রতিচ্ছবি। সাফল্য, নিঃসঙ্গতা, অনুশোচনা, আত্মদ্বন্দ্ব সব কিছু মিলিয়ে সেখানে উঠে এসেছে এক মহান শিল্পীর অন্তর্জগৎ। 1980 সালের 24শে জুলাই বাংলা চলচ্চিত্র হারিয়েছিল তার সবচেয়ে উজ্জ্বল নক্ষত্রকে। সমস্ত বাংলা শোকে স্তব্ধ হয়ে গিয়েছিল। কিন্তু আজ এত বছর পরে দাঁড়িয়ে সমরেশ মজুমদারের কথাগুলো যেন আরও সত্যি বলে মনে হয়। কারণ সময়ের সঙ্গে সঙ্গে অনেক কিছু বদলে যায়, অনেক তারকার জৌলুস ম্লান হয়ে যায়, কিন্তু উত্তম কুমার তিনি আজও সমান উজ্জ্বল। আজও তার ছবি টেলিভিশনে সম্প্রচারিত হলে মানুষ থেমে যায়। আজও নতুন প্রজন্ম তাকে আবিষ্কার করে। আজও তার হাসি প্রেমের সংজ্ঞা হয়ে ওঠে। তাই হয়তো সত্যি মৃত্যু তাকে বাঁচিয়ে রেখেছে। যতদিন বাংলা চলচ্চিত্র থাকবে, যতদিন বাঙালি তার অতীতকে ভালোবাসবে, যতদিন প্রেম থাকবে, ততদিন মহানায়ক উত্তম কুমার বেঁচে থাকবেন। তিনি নেই, তবু আছেন। তিনি চলে গিয়েও থেকে গেছেন কোটি কোটি মানুষের হৃদয়ে। শত সহস্র প্রণাম মহানায়ককে। আপনারা শুনছিলেন করকাকুর্চি ইন্ডিয়া। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাংলা চলচ্চিত্রের স্বর্ণযুগের আরও অজানা গল্প, স্মৃতি ও কিংবদন্তিদের নিয়ে আমরা আবার ফিরে আসব নতুন পর্বে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সিনেমার সঙ্গে থাকুন। নমস্কার।